সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে গিয়েছিলেন, তিনি দেশে ফিরেছেন। প্রশ্ন হচ্ছে কি নিয়ে আসলেন? তিনি আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট, স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইআরজিসির প্রধানের সাথে। এই আলোচনায় তিনি কি পেলেন, কি আনলেন এবং আসলে কি হতে যাচ্ছে। এদিকে আসিম মুনিরের সফর শেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই কিছু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি কি বলেছেন? অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরান হয়তো শনিবারের ভেতরেই একটা গ্রহণযোগ্য প্রস্তাবনা দেবে, যা নিয়ে চুক্তি হতে পারে। হয়তো যদি শনিবার না হয় তাহলে রবিবার অথবা 2-3 দিনের ভেতরে হয়তো এই বিষয়ে পরিষ্কার কথা বলা যাবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিদ্রোহের মুখে পড়েছেন। তুলসী গ্যাবার্ডের পদত্যাগ শুধুমাত্র সামান্য কোনো পদত্যাগের ঘটনায় না, এর পেছনে আরও অনেক কিছু আছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধু বিদ্রোহের মুখে না, তিনি মহা সংকটের মুখে। কিভাবে সেই সংকটের মুখে পড়েছেন এবং এই সংকট থেকে বের হয়ে আসার জন্য তিনি কি করতে পারেন? আসিম মুনিরের এই সফর আসলে কি কোনো শান্তির পথ দেখাবে, যে পথে হেঁটে দুই পক্ষ একটা চুক্তি করতে পারে, যে চুক্তির কারণে যুদ্ধ, বিগ্রহ সমস্ত সব কিছু বন্ধ হবে এবং সত্যিকার অর্থে একটা শান্তির পথ রচিত হবে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। চলুন দর্শক, বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম যে আলোচনা সেটা হচ্ছে এই যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফর শেষ করেছেন। তিনি এরই মধ্যে দেশের পথে রওনা হয়েছেন, হয়তো বা এতক্ষণ দেশে পৌঁছেও গেছেন। প্রশ্ন হচ্ছে তিনি কি নিয়ে দেশে ফিরলেন, তিনি ইরানি জাতিকে কি দিলেন এবং আমেরিকার জন্য কি পাঠালেন। আসিম মুনির গত সন্ধ্যায় ইরানে পৌঁছেছিলেন। ইরান সফরের সময় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং স্পিকার বাকের কলিবাবের সাথে আলোচনা করেছেন। প্রত্যেকটা জায়গায় চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে। এখানে সিম্পল কোনো সৌজন্য সাক্ষাতের বিষয় ছিল না। আব্বাস আরাকচির সাথে বৈঠকের সময় পরিষ্কার করে আব্বাস আরাকচি বলেছেন যে আমরা আলোচনার জন্য যেমন প্রস্তুত আছি তেমনি যুদ্ধের জন্য প্রস্তুত আছি। যদি আমেরিকা নতুন করে যুদ্ধ করে তাহলে তারা ইরানের কাছে চমক দেখবে এবং ইরান নতুন ফ্রন্ট খুলবে যুদ্ধের, এবং এমন চমক দেখবে যা বিশ্ববাসী এর আগে কখনো দেখেনি। এখানে প্রশ্ন আসতে পারে যে কী চমক? পরমাণু বোমা? না, পরমাণু বোমার ব্যাপার তো দেখেইছে। হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা হামলা করেছে না, এবং সেখানে হাজার হাজার লাখের উপরে মানুষ মারা গেছে না, গেছে, পৃথিবীর মানুষ দেখেছে। তাহলে কি দেখবে সেই চমক? ভিন্ন কিছু। আবার নতুন ফ্রন্ট খোলার কথা বলেছেন। এদিকে মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক যেটা করেছেন আসিম মুনির, সেই বৈঠকে মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট, তিনি বলেছেন ইরান আলোচনা করতে চায়, কিন্তু আলোচনার মানে এই নয় যে আত্মসমর্পণ, এবং ইরানকে যদি আত্মসমর্পণের কথা চিন্তা করে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে, তারা স্বপ্নের জগতে আছে। এটা অলিক একটা চিন্তা হবে। ইরান কখনো ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থ ছেড়ে কারোর কাছে আত্মসমর্পণ করবে না, কারোর সাথে আপোষ করবে না। স্পিকার বাকের কলিবাবের সাথে যে বৈঠক হয়েছে আসিম মুনিরের, সেখানে স্পিকার বাকের কলিবাব একদম পরিষ্কার করে বলেছেন যে ইরানি জাতি আমেরিকাকে একদম বিশ্বাস করে না। পাশাপাশি ইরানের জনগণ তাদের অধিকার ছেড়ে দেবে না, অধিকারের ব্যাপারে কখনো পিছু হটবে না। আসিম মুনির যেহেতু সেনাপ্রধান, তিনি প্রকারান্তরে অর্থাৎ বাকের কলিবাব এক প্রকার তার প্রশংসা করে বলেছেন যে সেনাবাহিনীর লোকজন, সেনা সদস্যরা সবচেয়ে বেশি জানে যে শান্তি কতটা গুরুত্বপূর্ণ, শান্তি কতটা প্রয়োজনীয়। সেক্ষেত্রে ইরানের জন্য বা এই পরিস্থিতিতে, চলমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি ভালো বুঝবেন, আসিম মুনিরকে বলেছেন। তারপরে তিনি বলেছেন ইরানি জাতির জন্য শান্তির পথ যথেষ্ট প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের অধিকার ছেড়ে দেবে এবং দেশের মর্যাদা
পদদলিত হতে দেবে, এটা প্রশ্ন ওঠে না, এটা কখনোই কেউ ভাবতেও পারবে না। এখানে খুব ইন্টারেস্টিংলি বলেছেন বাকের কলিবাব, যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালীতে আমেরিকা ব্লকেট তৈরি করলো। তার মানে কি, যুদ্ধবিরতি যখন চলছে তখন ব্লকেট তৈরি করা মানে তো যুদ্ধবিরতি লঙ্ঘন করা। যুদ্ধবিরতি মানে দুই পক্ষ একে অপরের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান করবে, ব্যাপারটা তো এরকম। তাই সেই জায়গায় ইরানের উপরে ব্লকেট চাপিয়ে দিয়েছে আমেরিকা। এই কথা উল্লেখ করে বাকের কলিবাব বলেছেন, যখন যুদ্ধবিরতি চলছে তখন আমেরিকা আমাদের উপরে ব্লকেট দিয়ে সেইটা এখন আলোচনার মাধ্যমে আমাদের উপর থেকে তুলে নেওয়ার কথা বলছে, এইটা আলোচনার বিষয়বস্তু বানাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কথাটার মানে কি। এই কথাটার মানে হচ্ছে যে এই ব্লকেট আমাদের উপর দেওয়ার তো কোনো যুক্তিই নেই। হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সংকট তার সমাধানের একটা ইস্যু বানাচ্ছে, এটা তো কোনো ইস্যু হওয়ারই কথা না। সবচেয়ে বড় কথা ইরানের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে একদম পরিষ্কার করে, সেটা হচ্ছে এই যে হরমুজ প্রণালীর ইরানের সাথে আলোচনা হতে পারে ওমানের এবং এই প্রতিবেশী দেশ, এই জলসীমায় যারা বসবাস করে তাদের সাথে আলোচনা হতে পারে। এখানে আমেরিকা তো কোনো পক্ষ নয়, আমেরিকা তো কোনো পার্টি না। এখানে আমেরিকা কি? আমেরিকা না এই এলাকার কোনো দেশ, না আমেরিকা এই পানিসীমার কাছের কোনো দেশ। আমেরিকার সাথে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হবে? হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হবে মূলত ইরানের সাথে ওমানের। আর এই হরমুজ প্রণালী পার হবে যে প্রতিবেশী দেশগুলো, তার প্রতিবেশী দেশগুলো এরা। আমেরিকা কি? ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর যে হামলার হুমকি দিচ্ছে, ব্যাপক হামলার হুমকি দিচ্ছে না? ডোনাল্ড ট্রাম্প তো কথায় কথায় বলছে যে এই আজকে হামলা, কালকে হামলা, এই না করলে হামলা করে ফেলবো, এমন হামলা করবো যে হামলা এর আগে কখনো দেখিনি, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, এটা সেটা বহু কিছু বলছে। কিন্তু এই ব্যাপারে বাকের কলিবাব বলেছেন, ইসরায়েল এবং আমেরিকা যে হুমকি দিচ্ছে, এই হুমকি মোকাবেলার জন্য ইরান যুদ্ধবিরতির মধ্যে নিজেদেরকে পুনর্গঠন করেছে। ইরানের সামরিক বাহিনী নিজেদেরকে পুনর্গঠন করেছে এবং আমরা তাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছি। বাকের কলিবাবের সাথে বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছেন যে ইরান খুবই জ্ঞানী এবং বুদ্ধিমান লোকেদের দ্বারা, বুদ্ধিমান নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। তিনি ইরানের নেতৃত্বের প্রশংসা করেছেন। এপাশে ইরানের সমস্ত সব সামরিক কমান্ডার তারা সবাই বলছেন যে কোনো মতেই জাতীয় স্বার্থ ত্যাগ করা হবে না, জাতীয় স্বার্থের ব্যাপারে কোনো আপোষ করা হবে না এবং কোনো হুমকির কাছে ইরান মাথা নত করবে না। এই যে কথাগুলো বলছে, এবং ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে তো একদম পরিষ্কার করে বলা হয়েছে যে কি গাইডলাইন, তা তো পরিষ্কার দেয়াই হয়েছে। তিনি একদম সুস্পষ্ট করে বলেছেন যে ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে যাবে না এবং পরমাণু নিয়ে কোনো আলোচনা হবে না, একদম পরিষ্কার ক্লিন আলোচনা। সেক্ষেত্রে ইরানের সামরিক কমান্ডাররা বা নেতৃত্বের পক্ষ থেকে যে বক্তব্য আসে, সেই বক্তব্য থেকে কতগুলো জিনিস একদম পরিষ্কার। সেটা হচ্ছে যে ইরান প্রথমত এবং প্রধানত যা জাতীয় স্বার্থবিরোধী এই রকম কোনো ব্যাপারে আপোষ করবে না, এই ব্যাপারে কোনো ছাড় দেবে না। যেমন পরমাণু ইস্যু, এখানে যদি চুক্তি না হয়, যদি ভয়াবহতম যুদ্ধ হয়, তাহলেও ইরান এই জায়গায় ছাড় দেবে না। হ্যাঁ, কি হতে পারে? ধরুন ইরান বড় জোর মানতে পারে হয়তো সেই আগের 2015 সালে যে চুক্তি হয়েছিল 3.6 মাত্রার ইউরেনিয়াম এনরিচ করার অধিকার থাকবে, ইরানের সব পরমাণু কর্মসূচি ঠিকঠাক থাকবে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না, এই সমস্ত কথা থাকতে পারে, এইগুলো মানতে পারে। কিন্তু পরমাণু কর্মসূচি থাকতেই পারবে না, ইউরেনিয়াম দিয়ে দিতে হবে, ইউরেনিয়াম এনরিচ করা যাবে না, এই সমস্ত মানবে না। এই যে মানবে না এবং শক্ত অবস্থানে, এর মূল জায়গাটা কোথায়? ইরান কোন শক্তির বলে এই রকমের শক্ত কথা বলতে পারছে? দেখেন, আমি কতগুলো বিষয় আমি আপনাদেরকে একদম খুলে পরিষ্কার করে বলি। যেখানে আমেরিকা 3-4 দিনের ভেতরে ইরানের সরকার পরিবর্তন করে একদম নতুন সরকার প্রতিষ্ঠা করে সব একদম হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিরিবিলি আরামে ঘুরে বেড়াবে, চীন সফরে যাবে, ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান তো এই ছিল, কিন্তু সেই জায়গায় কিছু হয়েছে?
হয়তো ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা, মন্ত্রী, কর্মকর্তা তাদেরকে হত্যা করা গেছে, কিন্তু সরকার পরিবর্তন করতে পেরেছে? পারেনি। পরমাণু কর্মসূচি বন্ধ করতে পেরেছে? পারেনি। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে পেরেছে? পারেনি। তারপরে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছে? পারেনি। এরপরে হরমুজ প্রণালী পরবর্তীতে এসে যে সংকট তৈরি হয়েছে, সেই হরমুজ প্রণালীতে ইরান যে শক্ত অবস্থান নিয়েছে, যে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে এবং ট্রোলিং সিস্টেম করেছে, এর কোনোটা বাদ দিতে পেরেছে বা বানচাল করতে, নস্যাৎ করতে পেরেছে? আমেরিকা পারেনি। এরপরে ইরানের জনগণকে ইরানের সরকারের বিরুদ্ধে নতুন করে আর বিক্ষোভে নামাতে পেরেছে? পারেনি। বরং কি হয়েছে? বরং হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর একজন সর্বোচ্চ নেতা প্রতিষ্ঠিত হয়েছে। ইরানের জনগণ টুকটাক বিক্ষোভ করছিল সরকারের বিরুদ্ধে তাদের সমস্যার সমাধানের দাবি জানিয়ে। এখন সেই সমস্ত বিক্ষোভ বাদ দিয়ে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভ করছে। সেই যুদ্ধ শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেক রাতে ইরানের বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় লোকজন বিক্ষোভ করে এবং তারা জাগরুক রয়েছে, শত্রুর আগ্রাসনের মুখে এই কথা তারা জানান দিচ্ছে। এরপরে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হয়নি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হয়নি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ রফা করেনি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান কারোর হাতে দিয়ে দেয়নি, ছিনিয়ে নিতে এসেছিল, অপমানজনকভাবে মার খেয়ে পালিয়েছে আমেরিকার সেনারা। তারপরে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানের বিরুদ্ধে চরম হামলা করে তছনছ করে দিতে চেয়েছিল, সেই জায়গায় ইরানের পাশাপাশি ইসরায়েল এবং আমেরিকাও তো কম ক্ষতিগ্রস্ত হয়নি। আঞ্চলিক সমস্ত ঘাঁটি আমেরিকা সব ধ্বংস হয়ে গেছে। বিমান শক্তি মারাত্মক রকমের চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রযুক্তি, আমেরিকার প্রযুক্তি সারা বিশ্বে এখন প্রশ্নের মুখে পড়েছে। আমেরিকার সামরিক শক্তি ভয়ঙ্করভাবে মার খেয়েছে এবং লজ্জায় মাথা নিচু করতে বাধ্য হয়েছে ইরানের সামরিক শক্তির কাছে। এরপরে ইরানের নৌশক্তি, বিমান শক্তি, ক্ষেপণাস্ত্র সব ধ্বংস করে দেওয়ার কথা দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প। দেখা যাচ্ছে এখন সবই ঠিক আছে। নট অনলি দ্যাট, সবাই বলেছিল ইরানের বিমান শক্তি একদম নেই, খুবই দুর্বল, অথচ সেই পুরনো F-5 মডেলের বিমান দিয়ে কুয়েতে মার্কিন ঘাঁটি কীভাবে তছনছ করেছে সেটা আমেরিকার গণমাধ্যমেই বলছে। বাট ওই F-5 কিন্তু আসলে F-5-এর ডিজাইনটা F-5, কিন্তু ভিতরের জিনিস F-5 না, ওটা সর্বাধুনিক প্রযুক্তির বিমান ইরান বানিয়েছে। কোথায় পেয়েছে এই বিমান? কোথা থেকে বানালো? এই বিমান পেয়েছে সেই আমেরিকার কাছ থেকে কেনা বিমান, পুরনো বিমান, তাকে ঢেলে সাজিয়েছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। বছরের পর বছর গবেষণা করে 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 এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই F-5, F-4 টমক্যাট এইরকম মডেলের বিমান এবং F-14 কয়েকশো বিমান ছিল ইরানের হাতে, আমেরিকার থেকে কেনা। সেই বিমানের কতগুলো এখন ইরান ব্যবহার করে তাও তো কেউ জানে না। সেগুলো তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখা যায় সেই F-5-এর মডেল, দেখা যায় F-4 টমক্যাট বা F-14 ফ্যান্টম, এগুলো দেখা যায়, চেহারায় দেখা যায়, কিন্তু ভিতর দিয়ে সব পাল্টে দিয়েছে। খাঁচাটা, আবরণটা রেখেছে, ভেতরে সমস্ত মালামাল পরিবর্তন হয়ে গেছে। কেউ জানেও না যে ইরানের বিমান শক্তি এইভাবে ভিতর থেকে বদলে গেছে। যেভাবে বদলে গেছে ইরানের টোটাল সামরিক শক্তি, যেভাবে ডেভেলপ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তি, একইভাবে বিমান শক্তিকে পাল্টে দিয়েছে, কেউ ধারণাও করতে পারেনি। এবং নতুন করে যুদ্ধ হলে যে কোন পরিস্থিতির মুখে পড়বে আমেরিকা এবং ইসরায়েল, নোবডি নোজ। আমি শিওর না, বাট এটা পরিষ্কার করে বলতে পারি, যথেষ্ট জোর দিয়ে বলতে পারি, ভয়াবহ প্রতিরোধের মুখে পড়বে। শুধু প্রতিরোধ না, এবার পরিস্থিতি ভিন্ন হবে। আমেরিকা এবং ইসরায়েল কল্পনাও করতে পারছে না কতটা ভয়ঙ্কর পাল্টা প্রতিশোধের মুখে, পাল্টা হামলার মুখে পড়বে। এগুলো মোটেই বাড়িয়ে বলা না। ইরানের হাতে কিছু আছে বলেই বারবার বলছে আমরা আলোচনার জন্য প্রস্তুত, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এবং যুদ্ধ যদি হয় তাহলে এবার ভয়াবহ রকমের পাল্টা হামলা চালানো হবে এবং তাদের জন্য মারাত্মক রকমের সারপ্রাইজ অপেক্ষা করছে। ইরানের জনগণের ভেতর যে ঐক্য গড়ে উঠেছে, আমেরিকা এবং ইসরায়েল যদি হামলা না চালাতো তাহলে এই ঐক্য হয়তো গড়ে উঠতো না। সেক্ষেত্রে আমি বলি, ইরানের উপর আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে যেমন ইরানকে স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দিয়েছে, তেমনি এই যুদ্ধ চাপিয়ে দিয়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে প্রতিরোধ করার
যুদ্ধ করে কিভাবে শত্রুকে পরাজিত করতে হয়, কিভাবে শত্রুকে নাস্তানাবুদ করতে হয়, সেই পথ দেখিয়ে দিয়েছে। ইরান এখন সেই পথে হাঁটতে সহজেই পারবে। পশ্চিমা গণমাধ্যম বা পশ্চিমা বিশ্লেষকরা এই পরিস্থিতিতে একটা গ্যাপ রেখে একটা কথা বলে, আমি আপনাদেরকে বলি, খেয়াল করুন। পশ্চিমা বিশ্লেষকরা বেশিরভাগই বলছে যে ইরান বড় বড় নেতাদের হারিয়েছে, সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, তারপরেও টিকে আছে, এটাই তাদের জন্য বড় সফলতা। নো নো নো, এটা বড় সফলতা না। ইরানের জন্য সবচেয়ে বড় সফলতা হচ্ছে ইরানের সরকার পরিবর্তন হয়নি, তা তো বটেই, পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েলের মতো একটা বৃহৎ শক্তি যারা পৃথিবীকে শাসন করে, সেই পৃথিবীকে শাসন করা শক্তিকে যেভাবে নাকানি চুবানি খেয়েছে, এবং এখন 3 মাস হতে চললো প্রায়, এখনও কোনো যুদ্ধের ফায়সালা করতে পারলো না, ইরানকে পরাজিত করতে পারলো না, ইরানকে আত্মসমর্পণ করতে পারলো না, ইরানের সাথে কোনো চুক্তি করতে পারলো না, ইরানকে কোনো চুক্তি মেনে নিতে বাধ্য করতে পারলো না। এটাই বড় সফলতা। আমেরিকার যে F-35, এই F-35 বিমান এর আগে কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে? F-15 কেউ ভূপাতিত করতে পেরেছে? অ্যাওয়াক্স এতগুলো 7টা রিফুয়েলিং ট্যাঙ্কার, 135 KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার, এত কিছু ধ্বংস হয়েছে। এই যে গতকালকে যে ইসরায়েলের ক্ষয়ক্ষতির যে একটা স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে, এটা তো অনেক চাপিয়ে চুপিয়ে কম সম করে, বাস্তবতা কি অনেক কিছু। এগুলো কেউ ভাবতেও পেরেছিল, কল্পনাও করতে পেরেছিল? পারেনি। এবং ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তি ইরানের বিপরীতে লেগে তারা নিজেরাই এখন হিমশিম খাচ্ছে, এবং আমেরিকার ভেতরে বিদ্রোহ সৃষ্টি হয়েছে। কীরকম বিদ্রোহ? তুলসী গ্যাবার্ড চলে গেছেন, ডোনাল্ড ট্রাম্পের সরকার থেকে পদত্যাগ করেছেন। এর আগে জো কেন্ট, তাদের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, তিনি পদত্যাগ করেছেন। কতগুলো সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন। এরপরে আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, তিনি পদত্যাগ করেছেন। আমেরিকার শ্রমমন্ত্রী লরি স্যাভেজ ডিরেমার, তিনি পদত্যাগ করেছেন। আর তুলসী গ্যাবার্ড তো পদত্যাগ করলেন। তুলসী গ্যাবার্ডের পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কারোর পদত্যাগই কম না, সবই। শুধু তাই না, ওপাশে হোয়াইট হাউসের কর্মকর্তাদের ভেতরে এখন 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা হবে কি হবে এইটা নিয়ে। যেমন জেডি ভ্যান্স একদিকে, মার্কো রুবিওর পিট হেগসেথ আরেকদিকে। তেমনি এই যুদ্ধের ব্যাপারে যাতে ইরানের উপর আর হামলা চালাতে না পারে, সেই জন্য খোদ রিপাবলিকান দলের 4 জন সদস্য সিনেটর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন, এবং সিনেটে প্রস্তাব পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না কংগ্রেসের অনুমতি না নিয়ে। এবং 3 জন সদস্য ওই প্রস্তাবে ভোট দেওয়া থেকে চুপ ছিল, কার্যত তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই গেল। আর এখন কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটা প্রতিনিধি পরিষদ, সেখানেও ভোটাভুটি হবে। গতকাল ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু হেরে যাবে বলে সেই ভোটাভুটি আপাতত স্থগিত করে জুন মাসে নিয়ে গেছে। তার মানে কি? ডোনাল্ড ট্রাম্প যে জিদ করে বসে আছে, তিনি কোনো পরাজয় মেনে নিতে চান না। ইরানের সামনে যে পরাজিত হয়েছে বা পরাজিত হতে যাচ্ছে, বা তিনি ইরানকে পরাজিত করতে পারেননি, এই কথা মানতে চান না। যার কারণে তিনি বারবার বলেন, আমরা তাদেরকে সব শেষ করে দিচ্ছি, আমরা জিতে গেছি, আমরা বিজয়ী। তো বিজয়ী যদি হয়ে থাকেন ভাই, যদি আপনি ইরানকে একদম সব ধ্বংস করে দিয়ে থাকেন, তাহলে সরে যাচ্ছে না কেন, চলে যাচ্ছে না কেন? ইরানের দখলদারি তো কায়েম করে ফেলেন, পারবেন? প্রশ্ন ওঠে না, পারবেন না। তাহলে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প এই পরাজয়টা মানতে পারছে না, তিনি পরাজয় মেনে নেওয়া লোক না, অসম্ভব রকমের জিদ এবং একরোখা টাইপের লোক। তো এই একরোখা টাইপের লোক হয়ে একরোখাগিরি করে তো আর ইরানকে পরাজিত করা যাবে না। উপায় কি? উপায় নেই তার সামনে। এই জন্য তিনি এখন 2টো পথ খুঁজছেন সামনে। যে কোনো মুহূর্তে হঠাৎ ইরানের উপর হামলা চালিয়ে, বড় রকমের হামলা চালিয়ে বলবে যে যুদ্ধ শেষ, যুদ্ধবিরতি হয়ে গেল, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। এটা একটা কাজ, কিন্তু এটা করলে ইরান ছাড়বে না। ডোনাল্ড ট্রাম্প যে গান গাইতে গাইতে বলবে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, নো নো নো, নট দ্যাট। একদম ইরান এর প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। তা যা করতে হয় তার জন্য তাই করবে। আবার ওপাশে কিউবায় একটা হামলা চালাতে যাচ্ছে, কিন্তু কিউবায় হামলা চালাতে গেলেও পরিস্থিতি মনে হয় স্বাভাবিক থাকবে না, কারণ সেখানে রাশিয়া, চীন একদম সরাসরি কিউবার প্রতি সাপোর্ট দিয়েছে। তো দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। তো এখানে সর্বশেষ এসে যে কথা দাঁড়াচ্ছে, আসিম মুনির আসলে একদম পরিষ্কার কোনো বার্তা যে নিয়ে গেছেন, যার ভিত্তিতে ইরান এবং আমেরিকার মধ্যে বিশাল কোনো চুক্তি হয়ে যেতে পারে এমনটা না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসমাইল বাকাই, মুখপাত্র ইসমাইল বাকাই, তিনি বলেছেন যে মিক্স একটা সিগন্যাল আছে, আমরা
খানিকটা এগিয়েছি, কিন্তু যেহেতু আমেরিকা কথা রাখে না এবং বিট্টে করে যে কোনো সময় হামলাও করে বসতে পারে, সেক্ষেত্রে এই কথা বলা যাচ্ছে না যে ভালো কিছু হবে। তবে চেষ্টা করে দেখা যেতে পারে। এই মুহূর্তে দুটো ফেজ, প্রথম ফেজে অর্থাৎ প্রথম ধাপে কি নিয়ে আলোচনা হবে আর পরবর্তী ধাপে কি নিয়ে আলোচনা হবে তিনি জানিয়েছেন। প্রথম ধাপে পরমাণু নিয়ে কোনো আলোচনা হবে না, তিনি একদম পরিষ্কার করে বলেছেন। তো সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, এখন পাকিস্তান আমেরিকার কাছে পৌঁছাবে, পৌঁছানোর পরে তারা কিভাবে দেখে সেটা একটা ব্যাপার। তবে তারা যদি কোনোভাবেই মনে করে যে হামলাই করতে হবে, ইরান তার জন্য প্রস্তুত, এটা হচ্ছে শেষ কথা। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, যে আসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধান, তিনি তার সেনাবাহিনীর দায়িত্ব বাদ দিয়ে কূটনীতিতে নেমেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডোনাল্ড ট্রাম্পের চাপ এবং প্রত্যাশার কারণে তিনি হয়তো এই কাজে নেমেছেন। আপনাদের কি মনে হয় যে আসিম মুনিরের এই ডিপ্লোমেসি সফল হবে, বা আমেরিকা এবং ইরানকে একটা চুক্তির ভেতরে আনতে পারবে, একটা সমঝোতা হবে দুই পক্ষের মধ্যে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবার বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।